জিকো ফিরেছেন সবথেকে যেটা মানে আমরা সবসময় কথা বলতাম যে জিকো কেন নেই, সে ফিট থাকলেও কেন সে খেলতে পারছে না। কোচ আনার জন্য টাকা পয়সা অনুদান পর্যন্ত নেয়ার জন্য তারা দেখেছি যে ওই প্রসেসে পর্যন্ত হেঁটেছে, শেষ পর্যন্ত তো পেলো একজনকে এবং তাকে নিয়েও আমরা দেখলাম যে কি হয়েছে সেটা আমরা জানি না। এখন যদি আসলে ধরেই নিই যে সান মেরিনো ম্যাচটা তো বাংলাদেশ খেলবে এবং ডুলির জন্য প্রথম চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্য প্রথম চ্যালেঞ্জ, ইউরোপিয়ান কোনো দেশের সাথে বাংলাদেশ খেলতে যাচ্ছে। এই চ্যালেঞ্জটা কতটা কঠিন হবে। আর জিকো ফিরেছেন সবথেকে যেটা মানে আমরা সবসময় কথা বলতাম যে জিকো কেন নেই, সে ফিট থাকলেও কেন সে খেলতে পারছে না। কাবরেরার একাদশে তিনি কখনো স্কোয়াডেই কখনো আসলে জায়গা করতে পারে না, সেখানে ডুলি এসেই তার এখানে জায়গা করে দিয়েছেন। সেই জায়গাটা মনে হচ্ছে এটা কতটা পজিটিভ? না, এটা তো এখন মেসেজটা ক্লিয়ার যে জিকো চান্স না হওয়ার পেছনে কাবরেরার সবথেকে বড় হাত ছিল। কাবরেরা হয়তো ইন্টেনশনালি তাকে সবসময় বাদ দিয়েছে। হ্যাঁ, কাবরেরা যখন এখান থেকে চলে গেছে, দ্যাট মিনস সে এখন মেইন স্কোয়াডে থেকে যাবে। এর জন্য যে স্কোয়াড হবে, বিকজ আপনি জানেন 3জন গোলকিপারই রয়েছে, বিকজ শ্রাবণকে অলিম্পিক দলে দিয়ে দেওয়া হয়েছে। এখানে সুজন, আপনার হলো জিকো এবং মিতুল মামা, 3জন আছে। 3জনকে নিয়েই কিন্তু আপনার সান মেরিনো যাবে। এবং আপনি যেটা বলেছেন যে কোচের চ্যালেঞ্জ হবে কিনা, কোচের জন্য তো বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে লাইক কোচের সাথে কন্ট্রাক্ট আমরা জানি না। কোচের সাথে যদি কন্ট্রাক্ট নয়, কোচকে যদি বলে যে এই ম্যাচের উপর ডিপেন্ড করবে তোমার নেক্সট কন্ট্রাক্ট, সো কোচ তো অলরেডি চ্যালেঞ্জিং। কোচ কি 30 জনের নাম জানে কিনা সেটা নিয়েও তো ডেফিনেটলি এই স্কোয়াড সম্পর্কে তো আসলে কোচের ধারণা নেই। ডেফিনেটলি কোচ হয়তো আপনার লিগের এক রাউন্ড ম্যাচ দেখেছে বসুন্ধরা এরিনাতে যে ম্যাচটা হয়েছে, এবং আপনি যদি দেখেন সে হয়তো ইন্টারন্যাশনাল আমাদের লাস্ট প্রিভিয়াস যে ম্যাচগুলো হচ্ছে সেগুলো হয়তো ভিডিও ফুটেজ দেখেছে। এখানে যারা কোচিং স্টাফ আছে তারা হয়তো তাকে সাহায্য করেছে প্লেয়ার চিনাতে, বাট যখন প্রপারলি সে যখন ট্রেনিং সেশনে যাবে আস্তে আস্তে সে প্লেয়ারদেরকে চিনবে। টু বি অনেস্ট এই মুহূর্তে তো কোচ মানে হামজা বাদে বা 2-1 প্লেয়ার বাদে বাকি প্লেয়ারদের সম্পর্কে তার কোনো নলেজ নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো কিছুটা তো চ্যালেঞ্জ হবে দলটাকে দল হিসেবে রূপান্তরিত করা, বিকজ কাবরেরার সময় এক প্যাটার্নে ফুটবল খেলেছে, ডুলি আবার আর একটা প্যাটার্ন পছন্দ করে, সুতরাং সেইটা অ্যাডাপ্ট করতেও তো কয়েকটা সেশন লাগবে। তো সেইটা করতে করতে হয়তো আমার কাছে মনে হয় যে সে প্লেয়ারদেরকে চিনে ফেলবে। বাট মেন ফ্যাক্ট হলো যে আসলে প্লেয়াররা আসলে তাকে কতটা তাড়াতাড়ি তার সাথে কুইক অ্যাডাপ্ট করবে, এটা হলো বড় কনসার্নের জায়গা। সেটা যদি করে ফেলতে পারে, যেহেতু সবাই প্রফেশনাল প্লেয়ার, আই হোপ সেটাও হয়ে যাবে। এবং আপনি যেটা বলছেন যে জিকো দলে ঢোকাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই পজিটিভ মনে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে যে এখানে আর একটা কনসার্নের জায়গা হলো রাকিব কিন্তু আপনি জানেন এই দলের সাথে যাচ্ছে না। এটাও কিন্তু আবার আমার দলের জন্য কিছুটা হলো ব্যাকফুটে চলে যায়। কিন্তু রাকিব না থাকাটা দলের জন্য অ্যাটাকিং থার্ডে কিন্তু এটা বাংলাদেশ দলের জন্য আমি বলবো যে একটা ব্যাড সেটব্যাক। এই কারণে বললাম, কারণ আমরা তো আসলে স্ট্রাইকার ছাড়া খেলি, আমাদের এই দলটা তো স্ট্রাইকার নাই। তো সেইখানে পর আমরা কোনো স্ট্রাইকার পাইনি, এটা একটা বিগ লস আমাদের। আমাদের তো আসলে আপনি যদি দেখেন 4-3-3 ফরমেশন বা 4-2-3-1 ফরমেশন যেটাতেই ঢুলি খেলাক না কেন, আমি জানি যে গায়ানাতে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলেছে, বা ফিলিপাইনে যখন কোচিং করেছে 4 ডিফেন্স খেলেছে, কখনো 3 সেন্টার ব্যাক নিয়ে খেলতে পছন্দ করে। সুতরাং এই সময়ের ভিতরে আসলে 3 সেন্টার ব্যাক সে চুজ করতে পারবে কিনা, মানে তার ফরমেশনটা তো আসলে ডিপেন্ড করে আসলে সে তার কোন ক্যাপাবল প্লেয়ার রয়েছে। প্রতিপক্ষ নিশ্চয়ই তার বিবেচনায়, ডেফিনেটলি আপনি তো ফরমেশন ডিপেন্ডস অন অপোনেন্ট। সুতরাং অপোনেন্ট যেহেতু সান মেরিনো হয়তো র্যাঙ্কিং একদম শেষের দিকে দল, বাট আপনি যদি দেখেন রিসেন্টলি তারা কাদের সাথে ম্যাচ খেলছে, তাদের কিছু ভালো প্লেয়ার রয়েছে যারা ইউরোপিয়ান হাই স্ট্যান্ডার্ড লিগগুলিতে খেলে। সুতরাং দল হিসেবে কিন্তু সান মেরিনো অনেক ভালো দলই হবে, স্ট্রং দলই হবে। র্যাঙ্কিং তো এই সময় তারা মাত্র তাদের র্যাঙ্কিং পেছনে থেকে তারা ইউরোপে কম্পিটিশনটা করে, সেজন্য এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে আমি বলবো খেলাটা কিন্তু খুব টাফ হতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম মেইন ফ্যাক্ট হলো যে কোচ আসলে এই শর্ট টাইমের ভিতরে প্লেয়ারদেরকে নিয়ে গেম কম্বিনেশনটা তৈরি করাটা, এটা যদি করে ফেলতে পারে হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো কিছু হবে। আর যাতে বললাম যে রাকিবের অ্যাবসেন্সটা দলের জন্য বড় একটা ব্যাড সেটব্যাক হবে নিশ্চয়ই। তারপরে এটা একটা অন্যদের জন্য একটা সুযোগ, সবার জন্য আসলে এটা একটা সুযোগ বলি, চ্যালেঞ্জ বলি। এখন তো ফ্যাক্ট হলো যে আপনি দেখেন এখানে কিন্তু 2টা দল যাচ্ছে। একটা দল অলিম্পিক দল আপনার যাচ্ছে মালদ্বীপ, আর একটা সিনিয়র জাতীয় দল যাচ্ছে আপনার সান মেরিনো। এখানে কিন্তু কিছু প্লেয়ার ভাগ করে দিয়েছে, লাইক শ্রাবণ কিন্তু এই দলে ছিল, তাকে আসলে অলিম্পিক দলে দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি যদি দেখেন লিগে পারফর্ম করা সৌরভ দেওয়ান, এরা কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে হয়তো জাতীয় দলে মূল মানে মেইন স্কোয়াডে থাকবে, মেইন সিনিয়র টিম, বাট তাদেরকে আবার অলিম্পিক দলে দেওয়া হয়েছে বিকজ তারা লিগে কিন্তু পারফর্ম করছে। আমাদের যদি স্ট্রাইকার নেই, আমি ধরে নিয়েছিলাম যে এদেরকে হয়তো সুযোগ পাবে এবার স্কোয়াডে ঢোকা, বাট তারা অলিম্পিক দলে চলে গিয়েছে। সুতরাং 2টা ভাগে বিভক্ত হতে আমার কাছে মনে হয়েছে যে জাতীয় দলের ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা হলেও তো
একচুয়ালি কারণ আমরা যে অ্যাটাকিং থার্ডের যে কথাটা বলি, রাকিব নেই এখানে হয়তো একজন পিওর স্কোরার হলে ভালো হতো। হ্যাঁ, তো সেই জায়গাটা তো হয়তো আমার কাছে মনে হয় যে বাকি যারা রয়েছে ফাহিম বা মুরসালিন জাবা যারাই খেলবে তাদেরকে হয়তো এই দায়িত্বটা নিতে হবে। নিশ্চয়ই বিগ চ্যালেঞ্জ। আমরা বলছি যে প্রথমবার সুযোগ পেয়েছে বাংলাদেশ ইউরোপের কোনো দেশের সাথে খেলার, সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ খুব ভালোভাবে লুফে নেবে এবং পরবর্তীতে অন্য দেশ বাংলাদেশকে ইনভাইট করবে, খেলতে যাবে, সেই একটা প্রসেসের মধ্যে তো ঢুকে গেল বাংলাদেশ, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমরা করি।